আমাদের আজকের আলোচনার জন্য যে সোর্সগুলো হাতে এসেছে সেগুলোর বিষয়বস্তু ঘুম। ঘুম। এখন ঘুম নিয়ে কথা বলা তো নতুন কিছু না। আমরা সবাই জানি ঘুম দরকার, কম ঘুমালে ক্লান্তি লাগে। কিন্তু এর গভীরেও তো অনেক কিছু আছে। ঠিক। জন মেরিনা নামের একজন গবেষকের কাজ নিয়ে লেখা দ্য কগনিটিভ আর্কিটেকচার অফ স্লিপ প্রবন্ধটি আমাদের এই সাধারণ ধারণার অনেক গভীরে নিয়ে যায়। প্রশ্নটা শুধু ক্লান্তি নিয়ে না। না না, প্রশ্নটা হলো ঘুমের অভাবে আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কী ঘটে, এর যে আর্কিটেকচার মানে স্থাপত্য সেটা কিভাবে ভেঙে পড়ে। চলুন আজ এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখা যাক। এটা একটা চমৎকার প্রশ্ন দিয়ে শুরু হলো, কারণ আর্কিটেকচার বা স্থাপত্য শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? আমরা তো ঘুমকে একটা সুইচ অফ করে দেওয়ার মতো ব্যাপার ভাবি, যেন একটা অন্ধকার খালি ঘর। কিন্তু আসলে ঘুমের সময় মস্তিষ্ক একটা ব্যস্ত নির্মাণাধীন এলাকার মতো, বাহ! যেখানে মেরামত, পুনর্গঠন আর পরিষ্কারের কাজ চলে। আর এই কাজটা ঠিকমতো না হলে পরের দিন পুরো কাঠামোটা নড়বড়ে হয়ে যায়। আর সেই নড়বড়ে কাঠামোর ফলাফলটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। সোর্সের শুরুতেই একটা সংখ্যা দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই সংখ্যাটা বলা হচ্ছে মাত্র এক রাতের অপর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কের সার্বিক কর্মক্ষমতা ৩০ থেকে ৬০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এটা বিশাল একটা ব্যাপার। সত্যি বলতে এই সংখ্যাটা প্রথমবার দেখে বিশ্বাস করা কঠিন। ৬০% কমে যাওয়া মানে তো মস্তিষ্ক প্রায় অর্ধেক ক্ষমতায় চলছে। এটা কি কোনো বিশেষ ক্ষেত্রে নাকি গড়পড়তা সবার জন্যই? এটাই মেরিনারের গবেষণার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তথ্য। আর এটা কোনো চরম পরিস্থিতি বা আউটলায়ারের কথা নয়। সাধারণ মানুষের উপর গবেষণাতেই এই ফল দেখা গেছে। আচ্ছা। ভাবুন, আপনার ফোন যদি 60% চার্জে চলত, আপনি হয়তো চিন্তাও করতেন না। কিন্তু আপনার মস্তিষ্ক যদি 60% ক্ষমতায় চলে, সর্বনাশ। এর মানে হলো আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নতুন কিছু শেখার গতি, সমস্যার গভীরে যাওয়ার দক্ষতা সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা শুধু হাই তোলা বা ঝিমুনি নয়, এটা হলো মস্তিষ্কের একটা ব্রাউন আউট অবস্থা, ব্রাউন আউট। যেখানে সব বাতি জ্বলছে কিন্তু টিম টিম করে। ব্রাউন আউট, দারুণ একটা শব্দচয়ন। এটা শুনলেই বোঝা যায় বিষয়টা কতটা সিরিয়াস। আমি নিজের কথাই ভাবি, যখন কোনো লেখার ডেডলাইন থাকে আর ঘুম কম হয়, হ্যাঁ হ্যাঁ, তখন সহজ বাক্য গঠন করতেও কষ্ট হয়। মনে হয় যেন মাথার ভেতর কুয়াশা জমে আছে। তার মানে একজন ছাত্র যে পরীক্ষার আগে রাতে জেগে পড়ছে, অথবা একজন সার্জন, ঠিক, বা একজন সার্জন যিনি দীর্ঘ ডিউটির পর অপারেশন থিয়েটারে ঢুকছেন, তারা আসলে তাদের সেরা মস্তিষ্কের অর্ধেকটা নিয়েও কাজ করছেন না। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা ব্যক্তিগত থেকে সামাজিক হয়ে ওঠে। ওই ছাত্রটি হয়তো ভাবছে সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু তার তথ্য মনে রাখার ক্ষমতা কমে যাওয়ায় সে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাচ্ছে। আর ওই সার্জনের ক্ষেত্রে সামান্যতম মনোযোগের বিচ্যুতিও অনেক বড় ঝুঁকির কারণ হতে পারে। মজার ব্যাপার হলো, আমরা প্রায়ই আমাদের দুর্বল পারফরমেন্সের জন্য কাজের চাপকে দায়ী করি, বা অনুপ্রেরণার অভাবকে। একদম। কিন্তু মেরিনার গবেষণা বলছে মূল কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের বালিশের নিচে। তার মানে কফি খেয়ে বা উইল পাওয়ার দিয়ে এই ঘাটতি পূরণ করার ধারণাটা একটা মিথ ছাড়া আর কিছুই নয়। ঠিক। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে ৩০ থেকে ৬০% কর্মক্ষমতা কমে যাচ্ছে, এর পেছনের কারণটা কি? এর মেকানিজমটা কি? ঘুমের ভেতরে এমন কি ঘটে যা না হলে এত বড় একটা ধস নামে? অবশ্যই। আর এখানেই আলোচনাটা আরও ফ্যাসিনেটিং হয়ে ওঠে। সোর্সটি মস্তিষ্কের একটি অসাধারণ পরিষ্কারকরণ প্রক্রিয়ার কথা বলছে। পরিষ্কারকরণ? হ্যাঁ, যার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম। দিনের বেলায় আমাদের মস্তিষ্ক যখন সজাগ থাকে, তখন এর কোষগুলো প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ বা টক্সিন তৈরি করে। এই বর্জ্যগুলো যেমন ধরুন বিটা অ্যামেলয়েড প্ল্যাক। বিটা অ্যামেলয়েড? হ্যাঁ, এগুলো যদি জমতে থাকে তাহলে নিউরনের মধ্যে যোগাযোগ ধীর হয়ে যায়। এই গ্লিমফ্যাটিক সিস্টেম হল মস্তিষ্কের নিজস্ব নাইট শিফট ক্লিনিং ক্রু। ওয়াও! যা আমরা গভীর ঘুমে থাকা সময় চালু হয়। এক মিনিট। তার মানে ঘুমের সময় আমাদের ব্রেন নিজেকে ক্লিন করে? লিটারালি। এটা তো অবিশ্বাস্য। আমি ভাবতাম ঘুম শুধু স্মৃতি গোছানোর জন্য। এটা তাহলে মস্তিষ্কের আবর্জনা পরিষ্কারের প্রক্রিয়া। তার মানে ঘুম কম হলে এই বর্জ্যগুলো মস্তিষ্কে জমতে থাকে। একদম ঠিক ধরেছেন। এটা অনেকটা একটা শহরের রাস্তা রাতের বেলা পরিষ্কার করার মতো। আচ্ছা। দিনের বেলায় গাড়ির চাপে যেমন রাস্তা পরিষ্কার করা সম্ভব নয়, তেমনি মস্তিষ্ক সজাগ থাকা অবস্থায় এই পরিষ্কারের কাজটা ঠিকমতো হতে পারে না।
যখন আমরা গভীর ঘুমে থাকি তখন মস্তিষ্কের কোষগুলো কিছুটা সংকুচিত হয়, সংকুচিত হয় কেন? কারণ এর ফলে নিউরনের মাঝখানের ফাঁকা জায়গা বেড়ে যায়, আর সেই পথ দিয়ে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড প্রবাহিত হয়ে দিনের বেলায় জমে থাকা সব টক্সিন ধুয়ে নিয়ে যায়। তার মানে ঘুম কম হওয়া মানে এই ক্লিনিং ক্রু তাদের কাজ করার সুযোগই পেল না। এলো না। পরের দিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন একটা অপরিষ্কার আবর্জনাযুক্ত মস্তিষ্ক নিয়ে। এটা শোনার পর তো ঘুমকে আর বিশ্রাম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা অপরিহার্য জৈবিক ডিটক্স প্রক্রিয়া। এই বিটা অ্যামাইলয়েড প্লাক কি সেই জিনিস নয় যা আলজাইমার্স রোগের সাথে সম্পর্কিত? হ্যাঁ, বিজ্ঞানীরা ঠিক এই সংযোগটি নিয়ে এখন সবচেয়ে বেশি গবেষণা করছেন, যদিও এটা বলা যায় না যে এক রাত ঘুম কম হলেই আলজাইমার্স হবে। না, অবশ্যই না। কিন্তু দীর্ঘমেয়াদী ঘুমের অভাব যে মস্তিষ্কে এই ক্ষতিকর প্রোটিন জমতে সাহায্য করে সে বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং এটা শুধু পরের দিনের পারফরম্যান্সের বিষয় নয়, এটা আমাদের লং টার্ম ব্রেইন হেলথের সাথেও জড়িত। ওয়াহ! তাহলে মস্তিষ্কের আর্কিটেকচারের একটা বড় অংশ হলো এই গ্লিম্ফ্যাটিক সিস্টেম। কিন্তু সোর্স কি ঘুমের বিভিন্ন ধাপ নিয়েও কিছু বলছে? আমরা তো শুনেছি REM আর NEM ঘুমে কথা। হ্যাঁ, বলেছে। এই পরিষ্কারের কাজ বা অন্য কাজগুলো কি ঘুমের কোনো নির্দিষ্ট ধাপে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ঘুমের সব পর্যায় সমানভাবে তৈরি হয়নি। মেরিনার গবেষণা অনুযায়ী ঘুমের আর্কিটেকচারকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল NREM বা নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম। NREM? বিশেষ করে এর গভীর পর্যায়, যা স্লো ওয়েভ স্লিপ নামে পরিচিত। এই সময়েই গ্লিম্ফ্যাটিক সিস্টেম সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ও আচ্ছা। একই সাথে এই ঘুমটা হলো আমাদের মস্তিষ্কের লাইব্রেরিয়ান। দিনের বেলায় আমরা যা কিছু শিখি বা পড়ি সেই তথ্যগুলোকে সে গুছিয়ে ট্যাগ করে দীর্ঘমেয়াদী স্মৃতির শেলফে তুলে রাখে। তার মানে একজন ছাত্র যে নতুন কিছু শিখছে তার জন্য এই গভীর NREM ঘুমটা সবচেয়ে জরুরি। সবচেয়ে জরুরি। এই ঘুমটা না হলে তথ্যগুলো তার স্বল্পমেয়াদী স্মৃতিতেই রয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে হারিয়ে যাবে। অনেকটা লাইব্রেরিতে নতুন বই এসে মেঝেতে পড়ে থাকার মতো, শেলফে আর তোলা হলো না। নিখুঁত উপমা। আর দ্বিতীয় ভাগটি হল RM বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম। এটা হলো সেই পর্যায়ে যখন আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার সময়টা। হ্যাঁ। এই পর্যায়টা মস্তিষ্কের লাইব্রেরিয়ান নয়, বরং ক্রিয়েটিভ ডিরেক্টর। ইন্টারেস্টিং। REM ঘুম তথ্যগুলোকে শুধু গুছিয়েই রাখে না, সেগুলোর মধ্যে অদ্ভুত সব সংযোগ তৈরি করে। দুটো ভিন্ন ধারণাকে একসাথে মিলিয়ে নতুন কোনো সমাধানের পথ খুঁজে বের করে। তার মানে আমি যদি কোনো সৃজনশীল সমস্যার সমাধান খুঁজি অথবা কোনো নতুন বাদ্যযন্ত্র বাজানো শিখি, হ্যাঁ, তাহলে আমার জন্য REM ঘুমটা বেশি দরকার। আর যদি পরীক্ষার জন্য তথ্য মুখস্থ করতে হয় তাহলে NREM ঘুম। এটা তো দারুণ একটা বিভাজন। ঠিক। এই কারণেই হয়তো কোনো জটিল সমস্যায় আটকে গেলে বলা হয় স্লিপ অন ইট, কারণ ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক এমন সব সংযোগ তৈরি করে যা আমরা জেগে থাকা অবস্থায় সচেতনভাবে করতে পারি না। ঠিক তাই। জেগে থাকা অবস্থায় আমাদের চিন্তাভাবনা খুব যুক্তিনির্ভর এবং সরল রৈখিক থাকে, কিন্তু REM ঘুমের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের যুক্তিবাদী চিন্তার কেন্দ্র, তার কার্যকলাপ কিছুটা কমে যায়। আচ্ছা। ফলে মস্তিষ্ক তখন স্বাধীনভাবে বিভিন্ন ধারণার মধ্যে লাফ দিয়ে বেড়াতে পারে এবং অপ্রত্যাশিত সব সমাধান খুঁজে পায়। তাই যে 30-60% কর্মক্ষমতার হ্রাসের কথা আমরা শুরুতে বলছিলাম, হ্যাঁ, সেটা শুধু মনোযোগ বা স্মৃতিশক্তির হ্রাস নয়। সৃজনশীল কাজের ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ ঘুমের অভাবে মস্তিষ্কের এই ক্রিয়েটিভ ডিরেক্টর তার কাজই করতে পারে না। এই পুরো বিষয়টা জানার পর আমাদের আধুনিক হাসেল কালচার বা দিনরাত পরিশ্রম করার সংস্কৃতিকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। একদম। আমরা কম ঘুমিয়ে বেশি কাজ করাকে বীরত্ব বলে মনে করি। অনেক অফিসে গভীর রাত পর্যন্ত থাকা বা খুব ভোরে লগ ইন করাকে নিষ্ঠার প্রতীক হিসেবে দেখা হয়। ঠিক। কিন্তু এই গবেষণা তো বলছে সেই ব্যক্তি হয়তো অফিসে তার চেয়ারে বসে আছেন, কিন্তু তার মস্তিষ্ক আসলে অনুপস্থিত। এটা একটা বিরাট প্যারাডক্স। একজন ম্যানেজার হয়তো ভাবছেন তার টিম 12 ঘন্টা কাজ করে আউটপুট বাড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হল ঘুমের অভাবে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যদি 40% কমে যায়, তাহলে ওই 12 ঘন্টার আউটপুট হয়তো পর্যাপ্ত ঘুম হওয়া 8 ঘন্টার চেয়েও কম এবং ভুলে ভরা। প্রতিষ্ঠানগুলো আসলে ঘন্টার হিসাব করছে, কিন্তু জ্ঞান বা নলেজের মানের হিসাব করছে না।
একজন জ্ঞানকর্মী বা নলেজ ওয়ার্কারের প্রধান টুল হলো তার মস্তিষ্ক। অবশ্যই। আর সেই টুলকে যদি প্রতিদিন রাতে রক্ষণাবেক্ষণ আর মেরামত করার সুযোগই না দেওয়া হয়, তাহলে তার কাছ থেকে সেরা কাজটা আশা করাটাই তো বোকামি। এটা তো সোচনে মতো কথা। আমরা আমাদের ল্যাপটপ বা ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করি, ভালো পারফরম্যান্সের জন্য ডিফ্র্যাগ করি, কিন্তু আমাদের নিজেদের মস্তিষ্কের জন্য যে এই প্রক্রিয়াটা আরও কত বেশি জরুরি, সেটা আমরা ভুলে যাই। সেটা আমরা ভুলে যাই। তার মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নতুন অ্যাপ ডাউনলোড করার আগে রাতে 1 ঘন্টা বেশি ঘুমানোটা হয়তো অনেক বেশি কার্যকর একটা কৌশল। এবং এটা শুধু ব্যক্তিগত প্রোডাক্টিভিটির বিষয় নয়, সমাজের ওপর এর প্রভাব অনেক। সড়ক দুর্ঘটনা, মেডিকেল ভুল বা বড় বড় শিল্প দুর্ঘটনার অনেকগুলোর পেছনেই অপারেটরের ঘুমের অভাব বা ক্লান্তি একটি বড় কারণ হিসেবে পাওয়া গেছে। আমরা ঘুমকে একটা ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখি, কিন্তু এর অভাবের পরিণতিটা সামাজিক। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো ঘুম কোনো নিষ্ক্রিয় সময় নয়, বরং এটা মস্তিষ্কের জন্য একটি অত্যন্ত সক্রিয় এবং জরুরি প্রক্রিয়া। একদম। জন মেরিনার গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ঘুমের অভাব আমাদের জ্ঞানীয় ক্ষমতাকে 30 থেকে 60% পর্যন্ত কমিয়ে দিতে পারে, আর এর পেছনের কারণ হল মস্তিষ্কের নিজস্ব পরিষ্কারকরণ প্রক্রিয়া, অর্থাৎ গ্লিমফ্যাটিক সিস্টেমের বাধাগ্রস্ত হওয়া। হ্যাঁ, এবং NREM ও REM ঘুমের মাধ্যমে স্মৃতি ও সৃজনশীলতাকে সংগঠিত করার সুযোগ না পাওয়া। সবশেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা আমাদের দক্ষতা বাড়ানোর জন্য কত কোর্স করি, বই পড়ি, নতুন প্রযুক্তি ব্যবহার করি, অনেক কিছু করি, কিন্তু আজকের এই তথ্যগুলো জানার পর ঘুমকে কি আমাদের জ্ঞানীয় ক্ষমতা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী এবং মৌলিক একটি উপায় হিসেবে দেখা উচিত নয়? এটা কি কেবলই একটি জৈবিক চাহিদা, নাকি আমাদের সেরা সংস্করণ হয়ে ওঠার চাবিকাঠি, যা আমরা প্রতিদিন অবহেলা করছি? প্রশ্নটা হলো, আমরা কি আমাদের মস্তিষ্ককে তার সেরা কাজটা করার সুযোগ দিচ্ছি, নাকি তাকে আবর্জনা আর অগোছালো ফাইলের মধ্যে কাজ করতে বাধ্য করছি?